বিসমিল্লাহিররহমানিররহিম। মেজর কমপ্লিকেশন অফ ডায়াবেটিস মেলিটাস। এই ছবিটায় আমরা একটু খেয়াল করে দেখি, কিছু কমপ্লিকেশন হচ্ছে ম্যাক্রোভাস্কুলার আর কিছু হচ্ছে মাইক্রোভাস্কুলার। ম্যাক্রোভাস্কুলার অর্থাৎ মেজর বা বড় ভেসেলস গুলোর কারণ এফেক্টেড হওয়ার কারণে ব্রেন এফেক্টেড হয়, হার্ট এফেক্টেড হয়, এক্সট্রিমিটি এফেক্টেড হয়। আর মাইক্রোভাস্কুলার ছোট ছোট ভেসেলগুলো এফেক্ট হওয়ার কারণে আই এফেক্টেড হয়, রেটিনোপ্যাথি হয়, কিডনি এফেক্টেড হয়, নেফ্রোপ্যাথি হয় এবং পেরিফেরাল নার্ভস গুলো এফেক্টেড হয়, নিউরোপ্যাথি। তো ছবি দ্বারা আমরা মোটামুটি দেখলাম ব্রেন, আই, হার্ট, কিডনি, পেরিফেরাল নার্ভ, এক্সট্রিমিটি এগুলো এফেক্টেড হয়। তো 6টা কমপ্লিকেশন আমাদের ছবিতেই আছে, কিন্তু আমরা আরো একটু সুন্দর করে আমরা বাকি কমপ্লিকেশন গুলোর নাম বলবো এবং যেন রিটেনে আমরা নামগুলো সুন্দর ভাবে সিরিয়ালি লিখতে পারি। আর লাস্টে ভাইভাতে ভালো মার্কের জন্য এবং শর্ট নোটের জন্য কিছু এক্সপ্লেইন করব। Number 1, some of the important complications of diabetes mellitus এর মধ্যে 1 নম্বরে আমরা দিয়েছি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, যেটা আমাদের বায়োকেমিস্ট্রির সাথে খুবই রিলেটেড। আমরা বায়োকেমিস্ট্রিতে এটা পড়াই, কিটোন বডি মেটাবলিজম আমরা এটা পড়াই। সেকেন্ড, হাইপারঅসমোলার নন কিটোটিক কমা, যেটাকে আমরা বলি HONK অথবা নন কিটোটিক হাইপারঅসমোলার কমা, ওটাও আমরা বলে থাকি। এছাড়া 3 নম্বরে আমরা দিয়েছি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, 4 নম্বর ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, 5 নম্বর নিউরোপ্যাথি, অর্থাৎ 3টা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। Seventh number, myocardial infarction as a complication of diabetes mellitus. Diabetes mellitus কারণে হার্ট এফেক্টেড হয়ে হার্টের ব্লাড সাপ্লাই কমে যেয়ে myocardial infarction। 8, cardiovascular disease, অন্যান্য cardiovascular disease। 9, peripheral vascular disease। 10, ইভেন হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এটা একটা মজার ব্যাপার, হয়েছে ডায়াবেটিস কিন্তু কমপ্লিকেশনে হাইপোগ্লাইসেমিয়া। কিভাবে আমরা যখন পরবর্তীতে এক্সপ্লেইন করব, সেই এক্সপ্লেনেশন আমরা ডিসকাস করে থাকব। আমরা এই ফিগারটা ডেভিডসন থেকে নেওয়া। ডায়াবেটিসের যখন ক্লিনিক্যাল ফিচার গুলো যখন আনকন্ট্রোলড হয়ে যায়, এই যে হাইপারকিটোনিমিয়া, অ্যাসিডোসিস, হাইপোটেনশন, এগুলো ক্রনিক হয়। তো এটা আমরা ডিটেইলস ডিসকাস করব না। এবার আমরা কিছু কিছু কমপ্লিকেশনকে আমরা একটু ডিসক্রাইব করব ডিটেইলস। প্রথমে আমরা যে ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন আমরা দেখেছি, যে হার্টের উপর কাজ করে এবং পেরিফেরাল ভেসেলস গুলোর উপর কাজ করে। সো হার্ট এন্ড ব্লাড ভেসেলস। Diabetes dramatically increase the risk of heart disease, stroke, high blood pressure, narrowing of diabetes blood vessels, that is atherosclerosis। আমরা দেখেছি atherosclerosis মূলত হয়
এলডিএল কোলেস্টেরল বেশি হলে, কিন্তু তখন আমরা বলেছিলাম যে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার জন্য এন্ডোথেলিয়াল ইনজুরি, ওই এন্ডোথেলিয়াল ইনজুরির একটা বড় কজ হচ্ছে ডায়াবেটিসের কারণে হাইপারগ্লাইসেমিয়া হয়, সেটার কারণে। Second, nerve damage. Excess sugar can cause tingling, numbness. রোগীরা এসে বলে হাত পা ঝিনঝিন করে, অবশ অবশ লাগে, বার্নিং, হাত পা জ্বালা পোড়া করে, ডায়াবেটিস বলে, পেইন, হাতে পায়ে বিভিন্ন জায়গায় ব্যথা, পেইন দ্যাট ইউজুয়ালি বিগিনস অ্যাট দ্য টিপ অফ দ্য টো। পায়ের যে বুড়ো আঙ্গুল তার মাথা থেকে বলে ঝিনঝিন পায়ের বুড়ো, অথবা ফিঙ্গার, হাত পায়ের যে ফিঙ্গার এখান থেকে শুরু হয়, এরপর গ্রাজুয়ালি স্প্রেডস আপওয়ার্ডস। এগুলো সবগুলোর মূল কারণ হচ্ছে এক্সেস সুগার। Eventually, the patient may lose all sense of feeling in the affected limb. যে সে ফিল করছে, সেন্সেশন গুলো ফিল করতে পারে না। যদি গ্রাজুয়ালি কমপ্লিকেশনটা ডেভেলপ হতে থাকে এবং ট্রিটমেন্ট প্রপারলি না হয়, তো তার সেন্সেশনটাও লস হয়ে যেতে পারে। Number 3, damage to the nerves that affected the gastrointestinal tract. GI ট্র্যাক্টের যে নার্ভগুলো, সেগুলো যখন এফেক্টেড হয়, can cause problem with nausea, সেই বমি বমি ভাব, ভমিটিং, ডায়রিয়া হতে পারে, আবার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। আবার মেনের জন্য, মেল জেন্ডারের জন্য ভেসেলস অফ পেনিস অনেক সময় এফেক্টেড হয়, এটার কারণে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। নাম্বার 4, কিডনি ড্যামেজ, যেটা একটা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, আমরা প্রথমে ছবিতে দেখেছিলাম। নেফ্রোপ্যাথি, কিডনি ফেলিওর হতে পারে। কিডনি ফেলিওর আছে, কিডনি ফেলিওরের একটা স্টেজ আমরা বলি ইরিভার্সিবল এন্ড স্টেজ অফ কিডনি ডিজিজ। এই অবস্থায় যখন কিডনি ডিজিজ হয়, হুইচ রিকোয়ার ডায়ালিসিস অর ডায়ালিসিস করতে করতে একসময় ডায়ালিসিসটাও যখন ইফেক্টিভ থাকে না, তখন কিডনি ট্রান্সপ্লান্ট পর্যন্ত করা লাগতে পারে। তো এটা কিন্তু জাস্ট ডায়াবেটিসটাকে প্রপারলি ম্যানেজ না করার কারণে কমপ্লিকেশন হিসেবে হয়। আই ড্যামেজ, এটাও একটা মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন। ডায়াবেটিস ইনক্রিজ দ্য রিস্ক অফ সিরিয়াস আই ডিজিজ। কি কি হতে পারে ডায়াবেটিসের কারণে? ক্যাটারাক্ট, এটি ক্যাটারাক্টের নামই ডায়াবেটিক ক্যাটারাক্ট। ডায়াবেটিসের কারণে গ্লুকোমা হতে পারে, and may damage the blood vessels of retina. রেটিনার ব্লাড ভেসেল যখন ড্যামেজ হয়, এটাকে আমরা বলি ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এবং এটা গ্রাজুয়ালি ডেভেলপমেন্ট ইনক্রিজ করতে করতে ইট মে লিডস টু ব্লাইন্ডনেস, পটেনশিয়ালি লিডিং টু ব্লাইন্ডনেস। এর জন্য ডায়াবেটিক পেশেন্টদের ব্লাইন্ড হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এই জন্য ডায়াবেটিক পেশেন্টদের প্রায় মানে আই অ্যাসেসমেন্ট প্রয়োজন হয়, যে তার রেটিনার কি অবস্থা। ফুড ড্যামেজ,
এটা একটা ইম্পর্টেন্ট কমপ্লিকেশন এবং এখন বড় বড় হাসপাতালগুলোতে আলাদা একটা সেক্টর ডায়াবেটিক ফুড কেয়ার দেখবেন বারডেবি বিভিন্ন ডায়াবেটিক স্পেশাল হসপিটালে ডায়াবেটিক ফুড কেয়ারের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট সো নার্ভ ড্যামেজ ইন দ্য ফিট অর পুয়ার ব্লাড ফ্লো is the risk of various food complication ফুডের ইনফেকশন থেকে শুরু করে আলসারেশন বিভিন্ন ঝামেলা হতে পারে ফুড ড্যামেজ স্লো হিলিং যে কোনো জায়গায় যদি আলসার বা কোনো কাট ইনজুরি এগুলো থাকে নর্মাল পারসনের খুব সহজে একটা 7 to 14 ডেজ এটা হিল করে যায় বাট যদি ডায়াবেটিক পেশেন্ট হয় এবং তার যে আলসারেশন যদি আমরা আনট্রিটেড রেখে দিই লেফট আনট্রিটেড কাটস ব্লিস্টার যে আমাদের যে ফোসকা পড়ে ক্যান বিকাম সিরিয়াস ইনফেকশন ডায়াবেটিক পেশেন্ট একটু ইনজুরি হচ্ছে আমরা আনট্রিটেড রেখে দিয়েছি which may heal poorly. Even severe damage might require toe, foot or leg amputation. মানে ইনজুরি হতে হতে সেটাকে নেক্রোসিস হয়ে কেটে পর্যন্ত ফেলে লাগতে পারে So severe damage might require toe, foot or leg amputation. Diabetes পেশেন্টের দেখা যায় টো বা অন্য ফিঙ্গার ইভেন ফুট লেগ পর্যন্ত অপারেশন করা লাগতে পারে Skin and mouth condition. Diabetes may leave more susceptible to infection of the skin. শুধু ফুট না স্কিনের যে কোনো জায়গা অথবা মাউথের ওরাল ক্যাভিটি মাউথ ইনক্লুডিং ব্যাকটেরিয়াল এন্ড ফাঙ্গাল ইনফেকশনস আর মাউথের মধ্যে গাম ডিজিজ ড্রাই মাউথ অলসো মোর লাইকলি অকার্স ইন ডায়াবেটিস পেশেন্টস স্লিপ অ্যাপনিয়া ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে আসে obstructive sleep apnea is common in people with type 2 diabetes obesity may be the main contributing factor of the both condition always যারা মোটা তাদের ডায়াবেটিসও বেশি হয় স্লিপ অ্যাপনিয়াও বেশি হয় treating sleep apnea may lower your blood pressure and make you free and make you feel more rested and it is not clear whether it helps improve the blood sugar level. তো যখন স্লিপ অ্যাপনিয়া রিকভারি করে এটার কারণে ব্লাড প্রেশারটা কমে আসে কিন্তু সুগার কমে কিনা এটা অ্যাকচুয়ালি এখনো ক্লিয়ার না Number 10, Alzheimer's disease. Type 2 diabetes seems to increase the risk of Alzheimer's disease, though it is not clear why. The worse your blood sugar control, the greater the risk has to be Alzheimer's disease. একটু ধারণা দিই আমরা অ্যালজাইমার ডিজিজটা এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার এটা মেইনলি পেশেন্টের লস অফ মেমোরি ডিমেনশিয়া সে অনেক কিছু মনে রাখতে পারে না ইভেন ফুড বিভিন্ন কিছু সম্পর্কে আইডিয়াটা নষ্ট হয়ে যায় বিভিন্ন নন ফুড সাবস্টেন্সকে ফুড মনে করে খেয়ে ফেলতে পারে ইউএস এর একসময় প্রেসিডেন্ট ছিলেন খুব
দাপটের প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ওনার দেয়া লেটারে যে অ্যালজাইমার্স ডিজিজ ডেভেলপ করেছিল, তো অনেকেরই এটা ডেভেলপ করে। তো দেখা যায় যাদের ডায়াবেটিস মেলাইটাস থাকে এবং যাদের সুগার কন্ট্রোলটা ভালো থাকে না, তাদের এই অ্যালজাইমার্স ডিজিজ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। Number 11, pregnancy complication. Pregnancy অবস্থা যদি ডায়াবেটিস ডেভেলপ করে, the risk of miscarriage অর্থাৎ বাচ্চা নষ্ট হয়ে যায়, যেটাকে আমরা বলি মিসক্যারেজ হয়েছে, গর্ভপাত হয়েছে, স্টিল বার্থ মৃত বাচ্চা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বার্থ ডিফেক্ট, যে বাচ্চাগুলো হয় তাদের বার্থ ডিফেক্ট থাকতে পারে। So the risk of miscarriage, stillbirth and birth defect increase when diabetes is not well controlled. মায়ের ডায়াবেটিস হয়েছে কিন্তু সেটা কিন্তু আমরা কন্ট্রোল রাখি সুগারটা, তাহলেই সমস্যা হবে না। কিন্তু সুগারটা ওয়েল কন্ট্রোল না হয় তখন এই প্রবলেমগুলো হতে পারে। এগুলো হচ্ছে বাচ্চা আর মায়ের। ফর দ্য মাদার, ডায়াবেটিস ইনক্রিজ দ্য রিস্ক অফ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, diabetic eye problem, that means retinopathy, pregnancy induced হাই ব্লাড প্রেশার, অর্থাৎ এই প্রেগনেন্সিতে ডায়াবেটিস হয়েছে এটার কারণে হাই ব্লাড প্রেশার হয়েছে, ইভেন প্রি-এক্লাম্পসিয়া মে ডেভেলপ। তো ডায়াবেটিস যদি ওয়েল কন্ট্রোল না থাকে, সুগার ওয়েল কন্ট্রোল না থাকে, তো বাচ্চার জন্য কমপ্লিকেশন হয়, মাদারের জন্য কমপ্লিকেশন। হাইপোগ্লাইসেমিয়া আমরা প্রথমে বলেছিলাম হয়েছে ডায়াবেটিস, এটা হাইপারগ্লাইস ক্যারেক্টারাইজ বাই, সেটা আবার হাইপোগ্লাইসেমিয়া হয়। The most commonly occurs by medication used to treat the diabetes mellitus. যেমন আমরা ডায়াবেটিস ট্রিটমেন্ট করে ইনসুলিন দিলাম এবং ইনসুলিন দেওয়ার কিছুক্ষণ পরে আমরা খেতে বলি, পেশেন্ট খেতে ভুলে গেছে বা ইনসুলিনটা বেশি নিয়ে ফেলেছে, ফলে বেশি গ্লুকোজ সেলে চলে যাচ্ছে, ব্লাড গ্লুকোজ লেভেল কমে যাচ্ছে। সো ডায়াবেটিক ট্রিটমেন্টটা যদি হাইপার ট্রিটমেন্ট হয়ে যায় বা নর্মাল ট্রিটমেন্ট কিন্তু তার ডায়েটটা যদি ঠিকমতো না থাকে, তাহলে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করতে পারে। So most commonly occurs by medication used to treat diabetes mellitus, such as insulin, sulfonylurea, oral drugs, biguanides, oral drugs. Risk is greater in diabetes who have eaten less than usual, অর্থাৎ ইনসুলিন যে লেভেলে আছে ওই অনুযায়ী যে খাবারটা ওই অনুযায়ী সে প্রতিদিন যদি সে মতো না খায় এবং দেখা যাচ্ছে ইনসুলিন নিচ্ছে বা ড্রাগ নিচ্ছে কিন্তু তার এক্সারসাইজটা মোর দ্যান ইউজুয়াল, নরমাল চেয়ে বেশি হয়ে যায়, অথবা ট্রিটমেন্ট সে অ্যালকোহল ড্রাঙ্কিং মানে এটা হ্যাবিচুয়েটেড, তাদের ক্ষেত্রেও এই হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। Number 13, diabetic ketoacidosis. It is developed due to uncontrolled diabetes mellitus. এটা আমরা প্রেগনেন্সির সময় একবার দেখলাম, এটা প্রেগনেন্সিতে হতে পারে, প্রেগনেন্সি ছাড়াও হতে পারে।
Number 14, non-ketotic hyperosmolar syndrome, NKHS, is a metabolic complication of diabetes mellitus can be developed. এটা আমরা ডিটেইলস পরে একটা শর্টকাটের মতো করে পড়বো। এখন শুধু আমরা জানি বিশেষ করে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে এটা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। মোটামুটি আমরা টাচ করে গেলাম ইম্পর্টেন্ট কমপ্লিকেশন গুলো। যদি একটা রিটেন কোশ্চেন আসে হঠাৎ মেজর কমপ্লিকেশনস আর মোস্ট কমনলি এগুলোর ভিতরে 8 to 10 দিলে মোটামুটি কভার করবে। আর এখন আমরা ইন্ডিভিজুয়াল যেহেতু কিছু কমপ্লিকেশনের শর্ট নোটস আসে আমরা সেগুলোকে একটু ইলাবোরেটলি ডিসকাস করব। সবচেয়ে বেশি যেটা আসে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। Diabetic ketoacidosis is the ketoacidosis due to uncontrolled diabetes mellitus. So ketoacidosis due to uncontrolled diabetes mellitus is called diabetic ketoacidosis. এটা দরকার নাই। কিভাবে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ডেভেলপ করে, প্যাথোজেনেসিস বা মেকানিজম, শর্ট নোটে আমরা এই হেডিংটা দিয়ে এক্সপ্লেনেশনটা দিব। তার আগে আমরা এই ফিগারটা দেখি। ডায়াবেটিসে কি হয়? ডিক্রিজ দ্য লেভেল অফ ইনসুলিন, এবং ইনসুলিনের একটা ইম্পর্টেন্ট ফাংশন হচ্ছে ইনসুলিন লাইপোলাইসিস, অর্থাৎ এডিপোস টিস্যুতে যে টিজি, সেই টিজির ব্রেকডাউনটাকে ইনহিবিট করে। ইনসুলিন হ্যাজ দ্য লাইপোলাইসিস। এখন যখন ইনসুলিন ডিক্রিজ করে তখন সেই ইনহিবিশনটা কমে যায়, ফলে লাইপোলাইসিসটা স্টিমুলেটেড হয়। আর লাইপোলাইসিস বেশি স্টিমুলেটেড হলে টিজিবিকে more and more free fatty acid develop produce হয় in the plasma। আর এই ফ্যাটি অ্যাসিডটা হেপাটিক আউটপুট অফ কিটোন বডিজ, এই ফ্যাটি অ্যাসিডটা পরবর্তীতে অ্যাসিটাইল কোয়েতে প্রডিউস হয়, আর অ্যাসিটাইল কোয়ে এটা কিটোন বডি সিনথেসিস করে ইন দা লিভার, ফলে কিটোঅ্যাসিডোসিস হয়। ফিগারটা আমরা দেখলাম, এবার আমরা লিখতে গেলে কিভাবে লিখবো? Pathogenesis of diabetic ketoacidosis. In case of uncontrolled type of diabetes mellitus, there is increased lipolysis leading to high free fatty acid in plasma. In such individuals,
high free fatty acid degradation occurs in the liver. Fatty acid degradation means fatty acid oxidation by beta oxidation. So high free fatty acid degradation in the liver produces excessive amounts of acetyl-CoA. যেহেতু আমরা জানি fatty acids beta oxidation in products acetyl-CoA, and this excess acetyl-CoA is forced into ketone acid. এটার অর্থ কি? নরমাল acetyl-CoA এটা তো প্রথমে টিসিএস সাইকেলে যে এনার্জি প্রডিউস করবে, এরপর acetyl-CoA থাকলে সেটা ফ্যাটি অ্যাসিড সার্ভ করবে, এরপরে একটা পর্যায়ে যে এটা কিটোন বডি সিনথেসিস করবে। ইভেন a ketone body concentration of ketone bodies in the blood may reach up to 90 to 100 milligram per dl. While the excess ketone bodies are circulating in the blood, the carboxyl group of ketone bodies এর ভিতরে আমরা জানি বিটা হাইড্রোক্সি বিউটারিক অ্যাসিড বা বিউটারেট, বিউটারিক অ্যাসিডের অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ আছে, অ্যাসিটিক অ্যাসিডের কার্বক্সিল গ্রুপ আছে। It donates a proton hydrogen ion. সো কিটোন বডি যখন এক্সেস হয় তখন সেটা ইউরিনে অ্যাপিয়ার করে, আর এদিকে গ্লুকোজ এক্সেস হওয়ার কারণে গ্লুকোজ যখন তার রেনাল থ্রেশহোল্ডকে ক্রস করে, অর্থাৎ ব্লাড গ্লুকোজ লেভেল 180 মিলিগ্রাম পার ডিএল বা 10 মিলিমোল পার লিটারের চেয়ে বেশি হয়, তখন ইউরিনে গ্লুকোজ পাই, আমরা বলি গ্লাইকোসিডিয়া, আর কিটোন বডি এর কারণে আমরা বলি কিটোন ইউরিয়া। এই দুটোর কারণে তখন ইউরিনটা হাইপারসমোলার হয়, ইউরিন মোর এন্ড মোর ওয়াটারকে ধরে রাখে, অ্যাবজর্পশনটা কমে যে ব্লাড ভলিউম কমে যায়, ব্লাড ভলিউম বা প্লাজমা ভলিউম কমে, dehydration of the body, so results in the dehydration of the body. Therefore, increased number of hydrogen ion, ketone body বেড়ে যাওয়ার কারণে ব্লাডে হাইড্রোজেন আয়ন বেড়ে গেছে, সার্কুলেটিং ইন ডিক্রিজ ভলিউম, ওদিকে কিটোন বডি আর গ্লুকোজ ইউরিনে বেশি হওয়ার কারণে প্লাজমা ভলিউম কমে গেছে। So therefore the increased number of hydrogen ion circulating in a decreased volume causes severe acidosis. এমনি হাইড্রোজেন বেড়ে গেছে, এরপর যখন ব্লাড ভলিউম কমে যায় তখন অ্যাসিডোসিস আরো সিভিয়ার হয়। তো এই অ্যাসিডোসিসকে আমরা বলি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, known as diabetic ketoacidosis. এখানে আরেকটা ব্যাপার আছে, যদিও আমরা এটা এই ফিগারটায় নাই, কিন্তু এই যে ফ্যাটি অ্যাসিড ইন দ্য প্লাজমা এটা যে বেড়ে যায়, ফ্যাটি অ্যাসিড ইন দ্য কারণে বিটা অক্সিডেশন হয়, বিটা অক্সিডেশন হয়ে অ্যাসিটাইল-CoA হয়। তো অ্যাসিটাইল-CoA এক্সেস হলে সেটা তো টিসিএস সাইকেলে রান করতে পারে, তো টিসিএস সাইকেলটা যদি প্রপারলি ওয়ার্ক করে তাহলে তো আসলে কিটোজেনেসিস এক্সেস হওয়ার কথা না, কিন্তু অ্যাকচুয়ালি আনকন্ট্রোলড ডায়াবেটিস মেলাইটাসে টিসিএস সাইকেলটা
প্রপারলি হতে পারে না, টিস্যু সাইকেলটা সাপ্রেস হয়। কারণ আমরা জানি আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাসে ইনসুলিন লেভেলটা অনেক কম থাকে, আর ইনসুলিন লেভেল কম থাকার কারণে গ্লুকোজ এন্ট্রি টু সেলের মধ্যে গ্লুকোজ এন্ট্রি কমে যায়, আর গ্লুকোজ এন্ট্রি কমে গেলে গ্লাইকোলাইসিস কমে যায়, গ্লাইকোলাইসিস কমে গেলে পাইরুভেট প্রোডাকশন কমে যায়, পাইরুভেট প্রোডাকশন কমে গেলে পাইরুভেট কার্বক্সিলেশনের মাধ্যমে যে অক্সালোসিটেট হয় সেটার পরিমাণও কমে যায়। আর যখন অক্সালোসিটেটটা কমে যায়, ফর্মেশন কমে যায়, তখন টিসি সাইকেলটাও সাপ্রেশন হয়। কারণ টিসি সাইকেল রান করার জন্য অক্সালোসিটেট ইজ মাস্ট। কারণ টিসি সাইকেল মূলত প্রতিটা টার্ন অক্সালোসিটেট দরকার হয়। সো একদিকে অ্যাসিটাইলকোয়ের পরিমাণ বেড়ে যাচ্ছে, অন্যদিকে পাইরুভেট কমে যাওয়ার ফলে অক্সালোসিটেট কমে যাচ্ছে, ফলে টিসি সাইকেলটা সাপ্রেস হয়। তখন অ্যাসিটাইলকোয়েটা মোর এন্ড মোর কিটোজেনেসিসের দিকে যেতে থাকে। আমরা একটা সিনারিও রাখি, কখনো কখনো এটা পদ্ধতি তো আসেই, আন্ডারগ্রাজুয়েট বোঝানোর জন্য আমরা একটু এই সিনারিওটা দিই। সাপোজ এ 22 ইয়ার্স ওল্ড ফিমেল পেশেন্ট যার অলরেডি কামস টু দ্য অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। এখন কিন্তু ইমার্জেন্সি ডিপার্টমেন্টকে শুধু ইমার্জেন্সি বলা হয় না, অ্যাক্সিডেন্ট এন্ড ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। এবং এই পেশেন্টটা শি ইজ ড্রাউজি, মনে হচ্ছে ঝিমুচ্ছে, ঝিমুনি ভাব, ব্রিদিংটা খুব দীর্ঘ শ্বাস নিচ্ছে, ডিপ এন্ড র্যাপিড, and there is distinctive smell from her breath, এবং তার শ্বাস প্রশ্বাসে একটা ফিশি ফিশি স্মেল, অ্যাকচুয়ালি এটা কিটোন বডির স্মেল পাওয়া যায়। তো এই ধরনের কন্ডিশনে আমাদের মাথায় কি আসবে? হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? আমাদের মনে হবে ইয়ং পেশেন্ট অ্যাকচুয়ালি তাহলে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট, এবং তার যেহেতু কিটোন বডি ডেভেলপ হয়েছে, এই জন্য অ্যাসিটন ব্রেথ এর কারণে তার একটা ডিস্টিংক্ট স্মেল আসছে। এখন এটাকে কনফার্ম অনেক কিছুই করব, কিন্তু বেড সাইডে কোন টেস্টটা আমরা তাড়াতাড়ি করব? প্রথমে বেড টেস্ট করব আমরা। এখন তো আমাদের গ্লুকোমিটার দিয়ে এসে গেছে, তো ব্লাড গ্লুকোজ লেভেলও করব, সাথে সাথে ইউরিন আরই করে আমরা গ্লাইকোসুরিয়া এবং কিটোনিউরিয়া আছে কিনা সেটা দেখতে পারি। আর এই পেশেন্টকে ল্যাব টেস্টের জন্য আমরা কি ডায়াবেটিসের জন্য যে টেস্ট দরকার, কিটোসিসের জন্য যে টেস্ট দরকার, সুগার টেস্ট করব, তারপর তার ইলেকট্রোলাইটস টেস্ট করব, কারণ কিটোসিসে ইলেকট্রোলাইটস হ্যাম্পার হয়। কিটোসিস হলে বা অ্যাসিডোসিস হলে হাইপারক্যালেমিয়া হয়। এরকম অন্যান্য ফাংশন টেস্টগুলো আমরা করে থাকবো। সো ল্যাব টেস্ট অর বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন ফর ডায়াবেটিক কিটোসিডোসিস। ডায়াবেটিক সাসপেক্ট করছি, সো সেই পেশেন্টের জন্য আমরা কি টেস্ট করব? Urinary for the detection of glucose and ketone bodies, estimation of blood glucose level, estimation of serum electrolytes level, hyperkalemia হচ্ছে কিনা, ব্লাড গ্যাস অ্যানালাইসিস অর্থাৎ পিএইচ এর কি অবস্থা, পার্শিয়াল প্রেশার কন্ট্রাসাইডের কি অবস্থা, বাইকার্বনেটের কি অবস্থা। অ্যাসিডোসিস ডায়াগনোসিস করতে গেলে বা কি লেভেলে আছে এটা দেখতে গেলে তো আমাদের ব্লাড গ্যাস অ্যানালাইসিস, আর্টারিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করব আমরা। তো মোটামুটি আমরা ডায়াবেটিক কিটোসিস সম্পর্কে জানলাম। এবার আমরা নন
কিটোটিক হাইপারসমোলার সিনড্রোম, যেটা আরেকটা নাম, এটা NKHS অথবা আমরা হনক বলি, হাইপারসমোলার নন কিটোটিক কোমা, ওটাও বলা হয়। এটাকে বেশি বলা হয়নি এখানে, নন কিটোটিক হাইপারসমোলার সিনড্রোম। নামের মধ্যে কিন্তু আছে যে এখানে কোনো কিটোসিস ডেভেলপ করেনি। তারপরও আমরা একটু দেখেছি যে ডায়াবেটিক অ্যাসিডোসিসের ইউরিনের হাইপারসমোলারিটি হয়, আর এখানে কিটোন বডিজ নাই, তারপরও হাইপারসমোলারিটি ডেভেলপ করে। গ্লুকোজ তো থাকবেই, কিন্তু সেটা অনেক বেশি। So non-ketotic hypersomnia syndrome is a metabolic complication of diabetes mellitus characterized by hyperglycemia, extreme dehydration. Diabetic ketoacidosis dehydration হয়, এটা extreme dehydration, আর plasma hyperosmolar plasma and altered consciousness, the level of consciousness টা altered হয়ে যাবে। Non-ketotic hyperosmolar syndrome most often occurs in type 2 diabetes mellitus, and it is diagnosed by severe hyperglycemia, severe hyperosmolarity. Hyperglycemia কোন লেভেলে হয়, hyperosmolarity কোন লেভেলে আমরা পরবর্তীতে দেখব, and absence of significant ketosis, কিন্তু কিটোসিস আমরা ফিচার পাবো না, কিটোন বডি ইউরিন বা কিটোসিসের অন্যান্য ফিচারগুলো আমরা পাবো না। যদি এই NKHS বা হন ডেভেলপ করে নন কিটোটিক হাইপারসমোলার সিনড্রোম, the mortality rate up to 40%, 40% পর্যন্ত মর্টালিটি, অর্থাৎ 100 জনের মধ্যে 40 জন মারা যেতে পারে বা মারা যাওয়ার রেকর্ড আছে। It is usually developed after a period of symptomatic hyperglycemia in which fluid intake is inadequate, অর্থাৎ তার হাইপারগ্লাইসেমিয়ার ফিচার গুলো দেখা দিচ্ছে এবং তার ফ্লুইড ইনটেকটা কম হচ্ছে, এবং ফ্লুইড ইনটেকটা কম কেন হয়, ইনঅ্যাডিকুয়েট কেন হয়, টু প্রিভেন্ট দ্য এক্সট্রিম ডিহাইড্রেশন অফ দ্য হাইপারগ্লাইসেমিয়া ইনডিউসড অসমোটিক ডায়ালিসিস, অর্থাৎ হাইপারগ্লাইসেমিয়া হলে তার অসমোটিক ডায়ালিসিস হয়ে বেশি ইউরিন পাস করে, এবং ইউরিন পাস করার ফলে তার বডি ফ্লুইড ভলিউম করে ডিহাইড্রেশন। So the precipitating factors may be a coexisting acute infection, অর্থাৎ একই সাথে যখন NKHS যদি এক মানে এটা কাদের বেশি হওয়ার সম্ভাবনা থাকে, যাদের মানে হাইপার ডায়াবেটিস বা আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাসের সাথে কোএক্সিস্টিং অ্যাকুট ইনফেকশন হয়েছে ডায়াবেটিস থাকা অবস্থায়, অথবা কিছু ড্রাগ সে ডায়াবেটিস অবস্থায় গ্রহণ করে, ড্রাগ দ্যাট ইম্পেয়ার গ্লুকোজ টলারেন্স, যেমন গ্লুকোকর্টিকয়েডস, অথবা ইনক্রিজ ফ্লুইড লস, না ডায়াবেটিস পেশেন্টটি ডায়াবেটিক ইউজ করছে, অথবা অন্যান্য কিছু মেডিকেল কন্ডিশন আছে যে কন্ডিশন গুলোতে এই HNKS বা HONK প্রিসিপিটেট করতে পারে।
বেড়ে যেতে পারে। Serum ketones are not present because the amount of insulin present in the patient with the type 2 diabetes mellitus are adequate to suppress the ketogenesis. তাহলে এই ডায়াবেটিক কিটোসিডোসিস এবং নন কিটোটিক হাইপারসমোলার সিনড্রোমে একটা বড় ডিফারেন্স, ডায়াবেটিক কিটোসিডোসিসে সেরাম কিটোন বডিজ থাকবে এবং সেটা বেশি পরিমাণে থাকবে, আর এই নন কিটোটিক হাইপারসমোলার কমা বা হাইপারসমোলার নন কিটোটিক কমাতে প্লাজমা কিটোন বডিজ থাকবে না, প্লাজমা বা সেরামে। এবার আমরা দেখব লেভেলটা। Because symptoms of acidosis are not present, এখানে কোনো হাইড্রোজেন আয়নের বাড়ার কোনো কথা নেই। Patients endure a significantly longer period of osmotic dehydration before the presentation, অর্থাৎ তার এই হাইপারসমোসিসের জন্য ইউরিনটা হাইপারসমোলার হওয়ার কারণে ডায়ালিসিস হয়, আর এদিকে তার প্লাজমা কমে যাওয়ার কারণে ডিহাইড্রেশন ডেভেলপ করে, and thus plasma glucose level more than 600 milligram per dl, যেখানে থ্রেশহোল্ড 180 মিলিগ্রাম পার ডেল, ব্লাড গ্লুকোজ মোর দ্যান 600 মিলিগ্রাম পার ডিএল, আর মিলিমোলে ধরলে মোর দ্যান 33 মিলিমোল পার লিটার, আর প্লাজমা অসমোলারিটি নরমাল 290 থেকে 300 মিলিঅসমোল, সেটা হয়ে যায় মোর দ্যান 320 মিলিঅসমোল পার লিটার, আর টিপিক্যালি মাচ হায়ার দ্যান ইন ডায়াবেটিক কিটোসিডোসিস। অর্থাৎ ডায়াবেটিক কিটোসিডোসিসের ব্লাড গ্লুকোজ লেভেল এত হাই হবে না, প্লাস প্লাজমা অসমোলারিটিও এত হাই হবে না। ট্রিটমেন্ট কি? যদি নন কিটোটিক হাইপারসমোলার কোমা ডেভেলপ করবে বা হাইপারসমোলার সিনড্রোম ডেভেলপ করে, ট্রিটমেন্টটা আইভি স্যালাইন সলিউশন এন্ড ইনসুলিন। যেহেতু ফ্লুইড কমে গেছে, অর্থাৎ তাড়াতাড়ি ফ্লুইড দিতে হবে এবং ইনসুলিনও দিতে হবে। হাইপোভলিউমিক ডায়াম ঠিক ম্যানেজ করার জন্য ফ্লুইড, আর হাইপার অসমোলারিটিকে কভার দেওয়ার জন্য ইনসুলিন। আর এটার কমপ্লিকেশন কি হয়? নন কিটোটিক হাইপারসমোলার কমা সিজার, কনভালশন, ইভেন ডেথ। আমরা বলেছি 40% মতো এটার মর্টালিটি রেট। Serum ketones are not present because the amount of insulin present, আমরা বলেছি সাপ্রেসরটা আমরা আগেই বলেছি, এটা প্রয়োজন নাই, সরি, এটা আমরা আগে স্লাইডে বলেছি, এটা স্লাইডটারই প্রয়োজন নাই, স্লাইডে সব কথাগুলো আমরা বলেছি।
নাও আরেকটা কমপ্লিকেশন, হাইপোগ্লাইসেমিয়া। আরেকটা কমপ্লিকেশন আমরা বলেছি hypoglycemia. Hypoglycemia is a condition in which blood sugar level decrease below the normal level, below 3.5 millimole per liter. হাইপোগ্লাইসেমিয়া কখনো কখনো শর্ট নোট আসে, এই জন্য আমরা ডেফিনিশনটা দেওয়ার পরে একটু কজ গুলো আমরা ডিসকাস করব। The most common cause of hypoglycemia is medications used to treat diabetes mellitus such as insulin, sulfonylurea and biguanides. এছাড়া আরো কিছু কিছু কারণে হাইপোগ্লাইসেমিয়া হয়। আদার কজের মধ্যে কিডনি ফেলিওর হলে হাইপোগ্লাইসেমিয়া হয়, কারণ তখন রেনাল রিঅ্যাবজর্পশন অফ গ্লুকোজ কমে যায়। কিছু টিউমার নিউপ্লাস্টিক কিছু চেঞ্জ হলে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। লিভার ডিজিজের কারণে হাইপোগ্লাইসেমিয়া হয়। হাইপোথাইরয়েডিজম হাইপোগ্লাইসেমিয়া হয়। স্টারভেশন, গ্লুকোজ সাপ্লাই কমতে হাইপোগ্লাইসেমিয়া হবেই। ইনবর্ন এরার অফ মেটাবলিজম, কিছু মেটাবলিক ইনবর্ন ডিজিজের কারণে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। সিভিয়ার ইনফেকশনস এর কারণে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। রিঅ্যাকটিভ হাইপোগ্লাইসেমিয়া একটা টার্ম আছে, এটার কারণে হাইপোগ্লাইসেমিয়া হতে পারে। এ নাম্বার অফ ড্রাগস ইনক্লুডিং অ্যালকোহল, এটা বেশ কিছু ড্রাগস যারা হাইপোগ্লাইসেমিয়া করে, এবং ড্রাগস ছাড়াও অ্যালকোহল অ্যাবিউসও হাইপোগ্লাইসেমিয়া করে। এখন হাইপোগ্লাইসেমিয়ার কনসিকুয়েন্স কি, পরিণতি কি হতে পারে? যেহেতু শর্ট নোট, আমরা ডেফিনিশন দিলাম, কজ দিলাম, এবার একটু কনসিকুয়েন্সটা দেখি। এবং আমাদের কারিকুলামে হাইপোগ্লাইসেমিয়ার কনসিকুয়েন্স, কজ এন্ড কনসিকুয়েন্স আমাদের কারিকুলামে আছে, আন্ডারগ্রেজুয়েট লেভেলে এটা আমাদের জানতে হয়। এক নম্বর হচ্ছে ফিলিং অফ হাঙ্গার, ক্ষুধা লাগবে। হাইপোগ্লাইসেমিয়া ফিলিং অফ হাঙ্গার। সোয়েটিং, সে ঘামতে থাকবে। শেকিনেস, অস্থির। উইকনেস, late consequence of hypoglycemia. Clumsiness, trouble talking, confusion, কথা বলতে সমস্যা, দ্বিধাদ্বন্দ্ব হয়ে যাবে, কনফিউশন। লস অফ কনসাসনেস, এমনকি অজ্ঞান পর্যন্ত হতে যেতে পারে। সিজার্স, ইভেন ডেথ। হাইপোগ্লাইসেমিয়া ডায়াবেটিসের ট্রিটমেন্ট করার জন্য এত ওষুধ দিলাম, ওভার ডোজ অথবা ডোজের সাথে প্রপার ডায়েট না হওয়ার কারণে হাইপোগ্লাইসেমিয়া মারা পর্যন্ত যেতে পারে।
প্রিভেনশনটা অ্যাকচুয়ালি আমাদের আন্ডার গ্রাজুয়েটের প্রয়োজন না। প্রিভেনশন বা ট্রিটমেন্ট এটা আসলে পজিশন তো ঠিক না, মানে ক্লিনিক্যাল সাবজেক্ট গুলোতে মেডিসিন সাবজেক্ট পড়াবে। তারপর আমরা হালকা একটু ধারণা দিয়ে যাব যে ডায়াবেটিস মেলাইটাস বা ডায়াবেটিস মেলাইটাস 2 টাইপ 2 টা মেইনলি যেটা অ্যাডভান্টেজ হয়, এটা কি কি জিনিস খেয়াল করলে আমরা প্রিভেন্ট করতে পারি। হেলদি লাইফস্টাইল চয়েস ক্যান হেল্প প্রিভেন্ট টাইপ 2 ডায়াবেটিস। দ্যাটস ট্রু ইভেন ইফ ইউ হ্যাভ ডায়াবেটিস ইন ইয়োর ফ্যামিলি। ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, তারপর যদি হেলদি লাইফস্টাইল ফলো করি, if you have already received a diagnosed diabetes, you can use healthy lifestyle choice to help prevent complication. এমন ডায়াবেটিস হয়ে গেছে, এখন কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য হেলদি লাইফস্টাইল আমরা ফলো করতে পারি। ইফ ইউ হ্যাভ প্রি ডায়াবেটিস, আমরা যে ওজিটিটি তে দেখেছি লাইফস্টাইল চেঞ্জ ক্যান স্লো অর স্টপ দ্য প্রোগ্রেশন অফ ডায়াবেটিস। এটা একটা ভূমিকা, কিছু কথা আমরা বললাম। এবার আমরা দেখি হেলদি লাইফস্টাইল বলতে আমরা কি কি বুঝি। Healthy lifestyle includes নাম্বার 1 হেলদি লাইফস্টাইল এর মধ্যে 1 নম্বর পয়েন্ট যেটা ইটিং হেলদি ফুডস। চুজ ফুডস লোয়ার ইন ফ্যাট অ্যান্ড ক্যালোরিজ অ্যান্ড হায়ার ইন ফাইবার। যে খাবারগুলোর মধ্যে কার্বোহাইড্রেট এবং ফ্যাট কম থাকবে এবং ফাইবার বেশি থাকবে, এগুলোকে আমরা বেশি খাবো। ফোকাস অন ফ্রুটস, ভেজিটেবলস অ্যান্ড হোল গ্রেইন। ফলমূল, শাকসবজি এবং শস্য দানা যেগুলো, এগুলোর দিকে আমরা বেশি এমফেসিস দিব, রাদার দ্যান আমাদের রেডি ফুডস যেগুলো আছে, বার্গার, পিৎজা, বিভিন্ন কিছু। Getting active, sedentary lifestyle না, aim for a minimum of 30 to 60 minutes of moderate physical activity. আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমরা মাঝারি ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি, or 50 to 30 minutes 15 থেকে 30 মিনিট vigorous aerobic activity on most day. সপ্তাহের ভিতরে কমপক্ষে 5 দিন আমরা প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মাঝারি ধরনের ব্যায়াম অথবা 15 মিনিট থেকে আধা ঘন্টা করলে আরেকটু ভিগোরাস কোন অ্যাক্টিভিটি। ডেইলি আমরা হাঁটার জন্য একটু সময় বের করব। রাইড এ বাইক, সুইম ল্যাপস, আমরা সাঁতার কাটানো। ইফ ইউ ক্যান নট ফিট ইন এ লং ওয়ার্কআউট, spread your activity throughout the day. যদি আমরা ওরকম আলাদা সময় বের না, তবে আমাদের দৈনন্দিন কাজের মধ্যেই আমরা হাঁটাহাঁটি, চলাফেরা, বিভিন্ন কাজের ভিতরে এইভাবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সময় বের করে নিব। লুজিং দ্য ওয়েট, আমরা বিএমআই ক্যালকুলেশন করে যদি দেখি আমরা ওভার ওয়েট, so losing 5 to 10% of your body weight can reduce the risk of diabetes. To keep your weight in a healthy range, focus on permanent change to your eating and exercise habit. আবার ওয়েট লসিং এর ক্ষেত্রে আমাদের এক্সারসাইজ এবং আমাদের ফুড হ্যাবিটের একটা প্রভাব আছে। Motivate yourself by remembering the benefits of losing weight, such as a healthier heart, more energy, and improved self-esteem. Avoiding being sedentary for long periods. অনেকক্ষণ ধরে শুয়ে বসে কাজগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করব। Sitting still for long periods can increase the risk of type 2. অনেকক্ষণ ধরে এই যে আমরা এখন কম্পিউটারে ঘন্টার পর ঘন্টা, এজন্য কম্পিউটারে কাজ করতে করতে একটু হাঁটা চলা, 10-15 মিনিট কাজ করে 5 মিনিট একটু চলাফেরা করা। Try to get up every 30 minutes. এখানে আমরা 30 মিনিট পর পর বলছি, 15 থেকে 20 মিনিট পর করতে আরো ভালো। And move around for at least a few minutes. আধা ঘন্টা পর পর কমপক্ষে একটু উঠে কিছুটা চলাফেরা করব।
Sometimes medication is an option as well. যেমন metformin, বিশেষ করে যাদের pre-diabetes থাকে তাদের metformin, glucophage, glutamate, others, and oral diabetic medication may reduce the risk of type 2 diabetes mellitus. But even you take medication, healthy lifestyle choice remain essential for preventing or managing diabetes. ম্যানেজমেন্ট এটা তো টোটালি ক্লিনিক্যাল, আমরা জাস্ট হেডিংটা দিব। 5টা মূলনীতি ডায়াবেটিস ম্যানেজমেন্ট। একটা হচ্ছে প্রপার ডায়েট ইনটেক, সেকেন্ড লাইফস্টাইল মডিফিকেশন, থার্ড যদি তাতেও ডায়াবেটিস ম্যানেজ না হয়, ট্রিটমেন্ট কমপ্লিট না হয়, সো ইউজ ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগস, হাইপোগ্লাইসেমিক এজেন্ট দিয়ে আমরা ব্লাড গ্লুকোজকে কন্ট্রোল করার চেষ্টা করব। ইউজ অফ ইনসুলিন, তাতেও না হলে ইনসুলিন, এবং মনিটরিং দ্য ডিজিজ। ডায়াবেটিস পেশেন্টের ইনসুলিন দিই আর ওরাল দিই, যেটাই করি এটা ডিজিজটা প্রোগ্রেস কেমন করছে, অর্থাৎ ইমপ্রুভ হচ্ছে কি ডিক্রিজ করছে, ডিটোরিয়েট করছে, এটা আমাদের মনিটর করতে হবে। মনিটরিং কিভাবে করি আমরা? সেলফ মনিটরিং অফ ব্লাড লেভেল, যেটা এখন বর্তমানে আমরা গ্লুকোমিটার দিয়ে করে থাকি। আর এস্টিমেশন অফ গ্লাইকোসাইডেড হিমোগ্লোবিন, অর্থাৎ হিমোগ্লোবিন A1C আমরা গত ক্লাসে বলেছি, যেটা 2 to 3 মাসের গ্লাইসেমিক স্ট্যাটাস সম্পর্কে আমাদের আইডিয়া দেয়। এটার মাধ্যমে ইউজুয়ালি আমরা ডায়াবেটিসটাকে মনিটর করে থাকি, ডায়াবেটিসটা ইমপ্রুভ হচ্ছে নাকি ডিটোরিয়েট করছে। আজকে পর্যন্তই। আমি চেষ্টা করেছি 4টা ক্লাসের মাধ্যমে ডায়াবেটিসটাকে যতদূর সম্ভব কভার করার জন্য। তো আমরা আন্ডার গ্রাজুয়েট যে কোশ্চেন গুলো সেগুলো একটু ইজি করে বলেছি, আর যেগুলো একটু ভালো মার্কের জন্য বা পদ্ধতির প্রয়োজন সেগুলো আমরা ডিসকাস করেছি। তো আমরা এটার সাথে আমাদের টেক্সট বইয়ের সাথে একটু মিলাই নিব। নেক্সট ক্লাসে আমরা ফাংশন টেস্ট, বিলিরুবিন মেটাবলিজম, হিমোগ্লোবিন মেটাবলিজম, জন্ডিস এগুলোকে টাচ করার জন্য আগামী সপ্তাহে সানডে মানডে আমরা নেক্সটে আমরা জানিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হোম, বি সেফ। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে যাব না, যদি যেতেই হয় অবশ্যই মাস্ক পরে যাব। হাসার পরে অবশ্যই হাত ভালো করে ধুয়ে, না ধুয়ে আমরা কোনো কিছু স্পর্শ করবো না, নিজে নাক মুখ স্পর্শ করবো না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।